আদিবাসী এই শব্দটা শুনে সবার মাথায় একটি ছবি ভেসে ওঠে। জঙ্গলে বসবাসরত অর্ধনগ্ন তীর ধনুক ধরা একদল মানুষ। হয়তো কেউ ভাবেন এরা সভ্য না, আধুনিক না, শিক্ষা নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে, এটাই কি আদিবাসী? আদিবাসী মানে আসলেই কি জঙ্গলে থাকা মানুষ? জাতিসংঘের মতে আদিবাসী হলো সেই সব জনগোষ্ঠী যারা কোনো দেশের আধুনিক রাষ্ট্র গঠন হওয়ার আগে ওই অঞ্চলে বসবাস করত এবং নিজেদের আলাদা সংস্কৃতি, ভাষা, সামাজিক ব্যবস্থা, অর্থনীতি ও রাজনৈতিক ব্যবস্থা বহাল রেখেছে। পৃথিবীর সব দেশে আদিবাসী আছে, আর বাংলাদেশে কোনো আদিবাসী নেই। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি যে বাংলাদেশে এখনো সাংবিধানিকভাবে স্বীকৃতিপ্রাপ্ত কোনো আদিবাসী নেই। বাংলাদেশের সরকারের মতে বাংলাদেশে শুধু বাঙালি জাতি আর উপজাতি আছে। সরকারি ভাষ্য মতে এদেশের আদিবাসীরা এসেছে পার্শ্ববর্তী দেশ ভারত, মায়ানমার থেকে। তারা এদেশের ভূমিপুত্র নয়। কিন্তু বাংলাদেশ স্বীকৃতি পাওয়ার আগে পাকিস্তানে কি আদিবাসীরা ছিল না? আর পাকিস্তান হওয়ার আগে এ দেশ কি নামে পরিচিত ছিল? সেইটার উত্তর আমরা সবাই জানি। তখন এই দেশ পরিচিত ছিল ব্রিটিশ ইন্ডিয়া নামে। তাহলে এখানে প্রশ্ন আসে যে এই দেশের আদিবাসীরা কি ভারত থেকে এসেছেন, নাকি আদিবাসীরা আগে থেকে ছিল যখন বাংলাদেশ ছিল না? জাতি হিসাবে সবার লিখিত ইতিহাস না থাকতে পারে, কিন্তু লিখিত ইতিহাস না থাকার কারণে সব জাতিকে অভিবাসী বলে উপজাতির ট্যাগ দেওয়া কি অপরাধ না? চলেন একটা গল্প শোনায়। 1930 সালের দিকে রংপুরের গাইবান্ধা জেলায় সাহেবগঞ্জ এলাকায় জমিদার হিসেবে দায়িত্ব পালন করতেন বাগদা সরেন, যিনি ছিলেন সাঁওতাল জাতির একজন গুরুত্বপূর্ণ নেতা। বাগদা সরেনের জমিতে জমিদার আখিল চন্দ্র চক্রবর্তী একটি চিনি কল স্থাপন করেন। পরবর্তীতে ওই স্থানের নাম রাখা হয় বাগদা ফার্ম। চিনি কলের আশেপাশের জমিগুলো ছিল আখ চাষের জন্য বেশ ভালো। ঐতিহ্যবাহী খেরকুশল, সোমকুশল ও গ্যান্ডারের মতো আখের আবাদ হতো সেখানে। 1956 সালে পাকিস্তান ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন সেই চিনিকলের আশেপাশে এলাকাকে নিশানা করে রংপুর চিনিকল কারখানার ইক্ষু খামারের জন্য। সেই সময়ে প্রায় 1842 একর জমি অধিগ্রহণ করা হয় সাঁওতাল ও স্থানীয় বাঙালিদের নিকট থেকে। কথা ছিল অধিগ্রহণের নামে জোর করে কেড়ে নেওয়া জমিতে আখ চাষ হবে। আখ ছাড়া অন্য কিছু চাষ হলে বা চিনিকলের সাথে সম্পর্কহীন কিছু করা হলে সেই জমি আবার ফেরত দেওয়া হবে জমির মালিকদেরকে। কিন্তু সময়ের সাথে চিনিকল বন্ধ হতে থাকে এবং সেই সব জমি ইজারা দিয়ে দেওয়া হয় স্থানীয় বাঙালিদের কাছে। সাঁওতালদের জমি চলে যায় স্থানীয় প্রভাবশালী বাঙালিদের কাছে। এই অবিচারের বিরুদ্ধে যখন সাঁওতালরা প্রতিবাদ জানায়, রাষ্ট্র তখন সেই জমি ফেরত দেওয়ার বদলে সেই জমিতে ইপিজেড দেওয়ার ঘোষণা দেয়। কিন্তু জমি তো রাষ্ট্রের না, তাহলে কেন সেই জমি রাষ্ট্রীয় কাজে ব্যবহৃত হবে? যখন সাঁওতালরা রাষ্ট্রের বিরুদ্ধে প্রতিবাদ জানায় নিজের পৈতৃক জমি ফেরত পাওয়ার জন্য, তখন রাষ্ট্র নির্বিচারে গুলি চালায়। তিনজন সাঁওতালকে মেরে ফেলা হয় এবং বাড়ি ঘরে আগুন লাগিয়ে দেওয়া হয়। এই রাষ্ট্র তৈরি হওয়ার আগে থেকে এই ভূখণ্ডে সাঁওতালরা ছিল, কিন্তু লিখিত ইতিহাস না থাকার কারণে আজ তাদের পৈতৃক জমি রাষ্ট্র দখল করে আছে। সাঁওতালেরা বাংলাদেশের আদিবাসী। শুধুমাত্র লিখিত ইতিহাস না থাকার কারণে তারা শুধুমাত্র ভূমি থেকেই বঞ্চিত নয়, বরং ভাষা শিক্ষা সহ সমস্ত স্থানেই বৈষম্যের শিকার। তারা এমন এক গোষ্ঠী যাদের ভূমি আছে বাট পরিচয় নাই, যাদের ভাষা আছে বাট পাঠ্যপুস্তকে নাই, যাদের ইতিহাস আছে কিন্তু পাঠ্যক্রমে নাই। আমরা টিকে আছি বাট প্রশ্ন হলো আর কতদিন? আজ 9 আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস। আপনার কি মনে আছে দিনটা? না থাকলে এখনই সময় মনে রাখার। আপনার চুপ থাকাটাই সাঁওতালদের অস্তিত্বকে খুন করছে। আপনার একটা পোস্ট, একটা ভিডিও, একটা কথাও পারে পরিবর্তন আনতে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন আর শেয়ার করুন। আর মনে রাখবেন, এই লড়াইটা শুধু আদিবাসীদের না, এটা পরিচয়ের, এটা আমাদের সবার।